শেষে জনি আমাকে ভুল প্রমাণ করে দিল। কি অবস্থা! আমি জনির কাছে হেরে গেলাম। কি অবস্থা! জনি, তুই এটা করতে পারলি? কি অবস্থা আমার! তো যাই হোক, খুব ভালো লেগেছে ওই পার্টটা দেখে, যেখানে জনি তার ছোট্ট লেজুটাকে নেড়ে 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 বোঝাচ্ছিল যে তার মাম্মাম যখন তার পাশে রয়েছে তখন সে খুব আনন্দিত। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ২-৩ দিন আগে মনে হয়। সেখানে বলেছিলাম যে ম্যান্ডুকে দেখে কই জনি লেজ নাড়াচ্ছে না। তো সেইটার জন্যই ম্যান্ডি একটা প্রমাণ খেলা খেলেছে, মানে প্রমাণ দেখিয়েছে, যেখানে জনি আর ও ছিল, আর জনি ওকে দেখে একদম সুন্দর করে লেজু নাড়াচ্ছিল। আর সত্যি বলছি, পোষ্যদের এই লেজু নাড়াটা দেখতে আমার যে কি ভালো লাগে বোঝাতে পারবো না। আমাদের বাড়ির মুন্নির কথা বাদই দাও, বাইরের যে পোষ্যগুলো থাকে, মানে যেগুলো স্ট্রিট ডগ থাকে, তারা যদি তুমি তাদেরকে কোনো দিন একটু খাবার দাবার দিয়েছো, তারপরেই তারা তোমাকে দেখে যে লেজুটা নাড়বে, মানে কি বলবো, ওটাই আলাদা একটা শান্তি। ঠিক আছে? তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে এই পোষ্যটা লেজু নাড়াচ্ছে। তার মানে কি, তার কাছে তার মায়ের এই প্রেজেন্সটা ভালো লাগছে, সে আনন্দিত হচ্ছে, তার জন্য লেজুটা নাড়াচ্ছে। আর টিং 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 করে নাড়াচ্ছিল, উফ! সেটা দেখেই চমৎকার লাগছিল। এইরকম হাঁটতে আমি বারবার চাই, এরকম হাঁটতে জনির কাছে, এরকম হাঁটতে ম্যান্ডির কাছে আমি বারবার চাই। কারণ পোষ্য আমাদের বাড়িতে থাকে, তো সেই পোষ্যর সাথে যদি যারা রয়েছে, মানে তার বাড়ির লোকেরা, তাদের যদি এই বন্ডিংটা দেখতে পাই, তাহলে আমার খুব ভালো লাগে। জনিকে যে ও আগে আলাদা করে ওইখানে বেঁধে রাখতো আর ও থাকতো ওখানে, আমার সত্যি ওটা দেখে খুব খারাপ লাগতো, যে পোষ্য কিন্তু আমাদের মধ্যে থাকতে চায় এবং আমাদের সঙ্গে ওদের ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক। ওদের যখনই তুমি আলাদা করে ডিট্যাচ করে রেখে দেবে, ওরা না স্বতঃস্ফূর্ত থাকতে পারে না। তার জন্য এইটা দেখে আমার খুব ভালো লাগছে। আর যাই হোক, যে জনির সঙ্গে ওদের অ্যাটাচমেন্ট আরও বেশি হয়েছে। আর জনি দেখাচ্ছে, এই যে ম্যান্ডু ওর গালের কাছটা ধরে আদর করলো, বাচ্চাটাও সেই নাড়ানাড়ি করছে লেজুটা। হ্যাঁ, আর এদের এই ভালোবাসাটা, এগুলো তো কারোর সঙ্গে তুলনা করা যায় না। ওদের নিঃস্বার্থ ভালোবাসা, ওরা ওসব বোঝেই না। ওরা ওদের ভালোবাসাটা শুধু জাহির করে, ঠিক আছে? আমাদের তরফ থেকে কি এলো না হলো, ওরা কিন্তু সেটা জাহির করে। মানে এতটাই ওরা, মানে আর কি, কি বলবো, অকৃপণতার সাথে ভালোবাসে। সত্যিই সেটা দেখে খুব ভালো লাগলো। এইটা আমাকে প্রমাণ দেওয়ার জন্য হোক আর যার জন্য হোক, ম্যান্ডি যেটা দেখালো আর তাতে যে জনির লেজটা ওরম করে নড়ছে, এটা দেখে আমি খুব 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 খুশি হয়েছি। তো চলো, এখন ম্যান্ডির ওই ঘর সাজানো এবং সেখান থেকে মাথা যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে একটা কথা বলবো। বাই দ্য ওয়ে, ম্যান্ডি কদিন ধরে পাস্তার অ্যাড দিচ্ছে, তোমরা জানো ওটা প্রমোশনাল ভিডিও শ্যুট। তো ম্যান্ডি যে আগের দিন পাস্তা রান্না করা দেখিয়েছে, যে আমার মা পাস্তা বানিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য, সেখানে বোতল ঠিক টিপ্পুনি কেটেছে যে এই রান্নাটা আমার মনে হচ্ছে বাসি। ঠিক আছে? আগের দিন যে পাস্তার জন্য যে একটা করেছিল, সেই পাস্তা বেঁচেছিল, সেটাই টিফিনে দিয়ে দিয়েছে। ম্যান্ডির মা রান্না করেনি। আর ম্যান্ডির মা যদি রান্না করতো তাহলে ম্যান্ডি দেখাতো না, তাই কখনো হয়? প্রথম কথা হচ্ছে, ম্যান্ডি এখন অনেক রান্নাবান্নাই করে যেগুলো আমাদের সঙ্গে দেখায় না, বলে যে আমার হয়ে গেছে, আমি রান্নাবান্না করে এসছি, এখন রান্নাবান্না দেখাতে ইচ্ছে করছে না। যেমন আজকের তোমার পুঁই শাক আর ডাল রান্না করেছে, সেটাও কিন্তু ও দেখায়নি। তো অনেক সময় ক্যামেরা সেট করতে ইচ্ছে করে না, বা দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে মানুষ রান্না করে, তখন কিন্তু দেখায় না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যদি ব্লগিং করি, ধরো আমি করি, আমার যে ধরনের রান্না, এত রান্না, আমার যদি ব্লগিং করতে হয়, যে আমি যে রান্নাটা 1.5-2 ঘন্টার মধ্যে হয়তো শেষ করব পুরো ব্যাপারটা, যদি আমি ক্যামেরা সেট করে করি, সেটা আমার 4 ঘন্টা লাগবে। কারণ ক্যামেরা সেট করে এটা একবার দেখাও, ক্যামেরা সেট করে ওটা একবার দেখাও, খুবই টেরিফিক। ওর জন্য আমি ব্লগিং করতে ভরসা পাই না, ভয় লাগে। এত সময় তো দিতে পারবো না। তার জন্য ব্লগিং করতে গেলে, নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দিতে গেলে, টু দ্য পয়েন্ট পারফেক্টভাবে সুন্দর করে করতে গেলে ক্যামেরা করাটা খুব জরুরি। ঠিক আছে? আমাদের কন্ট্রোভার্সি ফিল্ডে একজনের কথা আমি বলছি, সেটা হচ্ছে শিল্পী। ঠিক আছে? যে কন্ট্রোভার্সি কি করে না করে সেটা পরের কথা, কিন্তু ওর ব্লগিং আমার দেখতে ভালো লাগে। ও আমাকে নিয়ে ভিডিও করুক, বাইরের লোককে নিয়ে ভিডিও করুক, আমাকে ঠুকে ভিডিও করুক, সেটা অন্য ম্যাটার, সেটা আলাদা। কিন্তু ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে অ্যাজ আ ব্লগার ও অনেক ভালো, মানে সুন্দর ব্লগিং করে। কারণ ও ক্যামেরাটা খুব সুন্দর ধরে, ভয়েস ওভারটা খুব সুন্দর দেয়, তার সঙ্গে ও কিন্তু কর্মঠ, পরিশ্রমী। আগেও তোমাদেরকে বলেছিলাম, এখনও তোমাদেরকে বলছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো।
আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। তো ম্যান্ডি একটা কথা বারবার বলছে যে মাথা প্রচুর যন্ত্রণা করছে, রাতে ঘুম হচ্ছে না। আমি যদি 9:30টায়ও শুয়ে পড়ি তাহলেও আমার ঘুম আসতে 3:30 4টে বেজে যাচ্ছে। তাই জন্য আমাকে ডাক্তার দেখাতে হবে যে কেন এরকম কেন হচ্ছে। তার মানে ওর ঘুমের অ্যামনেশিয়া বলে এটাকে, ঘুমের অভাব হচ্ছে, ঘুমের ঘাটতি হচ্ছে। এবার এটা কেন হয়? মেনলি প্রথম হচ্ছে হ্যাবিট। সকাল সকাল শুয়ে পড়ার অভ্যেস করতে হয়, মানে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যেস করতে হয়। সেই অভ্যেসটা যদি চলে যায়, আমাদের যে অভ্যেসটা হয়ে যায় সেই অভ্যেসটাই কিন্তু থেকে যায়। খুব যদি কায়িক পরিশ্রম হয়, তাছাড়া তুমি যদি মনে করো যে অন্যদিন আমি 2টো 2:30 3টে বেজে যাচ্ছে শুতে, আজকের আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এত সোজা নয়। ঘুম কষ্ট করে জোগাড় করে আনতে হয়। আর একবার যদি এই অ্যামনেশিয়া রোগটা ধরে তাহলে কিন্তু খুব টেরিফিক, ঠিক আছে? আর এটা হচ্ছে সবথেকে বেশি মানসিক যন্ত্রণা, যেটা আমার আমার সাথেও হয়। কারণ যেহেতু আমি রাতে জাগার হ্যাবিট আছে, তাই আমি যদি কোনো দিন মনে করি যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাহলে আমি শুয়ে পড়তে পারি কিন্তু আমার ঘুম আসে না। যতই ঘুম পাক, আমার ক্লান্ত শরীর থাকলেও আমার ঘুম আসে না। এবং সেক্ষেত্রে দেখা যায় সেই আমি যখন না ঘুমাই, মানে যেই সময়টা আমি ঘুমাই সেই ততক্ষণ ধরে আমাকে উসপাস করতে হয়, আর সেটা মারাত্মক কষ্টদায়ক। মানে বেডে শুয়ে আছো অথচ তোমাকে উসকুস উসকুস করতে হচ্ছে, সেটা কিন্তু ভীষণ টেরিফিক মানে জিনিস। সেটা আমার সাথে হয়, আমি জানি। ঘুমের অভাব, ঠিক আছে? এটার পিছনে কি কারণ থাকতে পারে বলো তো? এটার পিছনে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মোবাইল দেখা, তারপরে হচ্ছে টিভি দেখা, বা সারাক্ষণ ওই ল্যাপটপে চোখ চোখ দিয়ে রাখা, এটার জন্য হতে পারে। নার্ভগুলো সবসময় অ্যাক্টিভ হয়ে যায়, তার জন্য ঘুম আসতে চায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেন্টাল প্রেশার যদি প্রচুর থাকে তাহলে, ঠিক আছে? এবার মেন্টাল প্রেশার নানা কারণে হতে পারে, পারিবারিক কোনো কারণে, কোনো কিছু কাজ তুমি করছো সেটার ব্যাপার, এইসবের জন্য। এবার ম্যান্ডির আমার মনে হয় যেটা হচ্ছে এখন, ম্যান্ডি একটা ওয়েতে চলছে কীরকম, যে পুজোর আগে আমার ঘর মেকওভার করতে হবে সমস্ত, প্লাস হচ্ছে পুজোর জোগাড় হ্যানা ত্যানা, এবং তার জন্য নিত্য নতুন জিনিস কেনা, দেখা, সেগুলোকে আবার লাগানো গোছানো, এইসবগুলো আছে। তো এইটা একটা ও প্রজেক্ট নিয়ে নিয়েছে যে এইভাবে 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 করতে হবে। তো সারাক্ষণ তো মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ওই চিন্তাটা ঘুরছে, এটা এখানে করতে হবে, ওটা ওখানে করতে হবে, এটা এই সেট করতে হবে, ওটা ওই ভাল লাগছে কিনা, ওটা সেই তো এই সবগুলো তো প্ল্যানিং প্লটিং। তো এত কিছু যদি এই মাথার মধ্যে নিয়ে চলে, তাহলে তার ঘুমটা কি করে হবে? তার তো ঘুমটা হবে না, কারণ ব্রেন রেস্টলেস হয়ে পড়ছে। ব্রেনের মধ্যে মানে প্রচুর বেশি জিনিস ও ঢুকিয়ে দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে। আর আরেকটা ব্যাপার আছে, যদি প্রচুর মানে মাথা যন্ত্রণা করার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস ফর্ম করতে পারে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, পুঁই শাক খেলে কিন্তু সহ্য করা খুব কঠিন, ঠিক আছে? সেদিন কিন্তু গ্যাসের প্রবলেম হয়। অনেকেই ওকে বলেছে যে পুঁই শাক যেদিন খাবে সেদিনকে আগে থাকতে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবে। তো সেটা মানে, তো এইসব পুঁই শাক খেলে শরীর খারাপ হয়, গ্যাস হয়, অম্বল হয়, সেখান থেকেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। যদি বেশি চাপা অম্বল হয় তার থেকেও মাইগ্রেনের ব্যথা বাড়ে, এবং সে জন্য মাথা যন্ত্রণাও করে, প্লাস ঘুমও হয় না, এটাও হতে পারে। চোখের প্রেশার বেশি হয়ে গেলে, কারণ ও বলেছে ওর কি -5 মনে হয় পাওয়ার, চোখের প্রেশার বেশি হয়ে গেলে তার জন্যও মাথা যন্ত্রণা করতে পারে। আরও একটা কারণ হতে পারে, যেই কারণটা এখন আমি বলছি না। তো আমার মনে হয় ইমিডিয়েট ডাক্তার দেখিয়ে ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, কেন অনেক সময় মাথার মধ্যে অনেক কিছু প্রবলেম হয় যেগুলো আমরা খালি চোখে দেখতে পারছি না, আর এগুলো কিন্তু সিমটম, ঠিক আছে? তার জন্য মাথা যন্ত্রণা করতে পারে। আচ্ছা, এইবার বলি, জয়ীকে ও নিজের হাতে বই গোছানো টা করতে বলেছে, এবং সেইটা কিন্তু খুব প্রপারলি মেয়েটা করেছে। এবং সবথেকে বড় কথা, ওখানে কিন্তু ওর পাকা পাকা কথাগুলোও রয়েছে, যে আমি দেখো এরমভাবে অর্গানাইজ করলাম, কেমন লাগছে, এই সেই টাইপের। মানে আগের দিনই বলেছিলাম নেকুম্যান্ডি, তো নেকুম্যান্ডি, তার মেয়ে আরও বেশি নেকুম্যান্ডি হয়ে নেকুম্যান্ডির উপরে চলে গেছে। তো ও কিন্তু জানে ব্লগে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, তাই জিনিসটা প্রপার ওয়েতে গুছিয়েছে, এটা নো ডাউট, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার। এইটুকুনি একটা ছোট্ট মেয়ে, সে সমস্ত কিছু সুন্দর করে অর্গানাইজ করেছে, সেটা ভালো লাগছে, এবং সেটাকে বলেওছে, ভিডিওর মধ্যে বলেওছে সেইভাবে। তার মানে বুঝতে পেরেছো, ও কিন্তু অনেক বেশি কথাটা গুছিয়ে বলতে পারে, এবং সেটা কিন্তু একদম ম্যান্ডির থেকে পুরোপুরি শিখে নিয়েছে। এবার কথা হচ্ছে, ম্যান্ডি ওকে কিছু করতে দেয় না তাই, কিন্তু ম্যান্ডি ওকে বই খাতা গুছোতে দেয়।
তো ম্যান্ডি যদি ওকে নিজে নিজে ভাত খেতে দেয় তাহলে ও সেটাও শিখেছে। ম্যান্ডিও যদি ওকে বিছানা গোছাতে দেয়, সরি বিছানা বলছি, বইয়ের র্যাক গুছাতে যায় সেটাও শিখেছে। তাহলে ম্যান্ডির এবার সন্ধে দেওয়াটাও ওকে শিখিয়ে দিতে হবে। দিলে কিন্তু ওগুলো পারবে। আর এইসব ছোট ছোট কাজ করে বাচ্চাকে হ্যাবিট করাতে হয়। বাচ্চা তুয়ো জিনিস নয়। বাচ্চাকে যত বেশি তার নিজের কাজের প্রতি কনসাস করবে সেটা ওর জন্য ভালো হবে পরে পরে পরে। এখন যদি তুমি তুয়ো তুয়ো করে একেবারে রেখে দাও, তারপর হঠাৎ যদি তাকে অনেক কাজ করতে হয়, সে আউট অফ স্টেশন বাইরে পড়তে যাওয়ার জন্য হোক বা কোনো চাকরির জন্য হোক বা যার জন্য হোক, তখন অথই জলে পড়বে। তাই বাচ্চাকে নিজের কাজ নিজেকে শেখাতে হয়, এটা কিন্তু দরকার, সে ছেলে হোক আর মেয়ে হোক। যাই হোক, তো দেখলাম ওটা গোছাচ্ছে। এইবার ম্যান্ডির যে ভাইটাল পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে ওই কাঠের আলমারিটা। দেখো, কাঠের মূল্য অন্য রকম, যে কোনো কাঠের জিনিসের মূল্য অন্য রকম। তাহলে আর লোক আগেকার দিনে সব কাঠের করতো না, কিন্তু এখন যা যুগ পড়েছে, কাঠ মানে কি বলবো, মেনটেন করা লোকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য এই যে কাঠের দরজা, কাঠের জানলা, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ মেনটেন প্রচুর করতে হয়, রং করতে হয়, পালিশ করতে হয়, তারপরে ওতে ঘুণ ধরে, তার জন্য ঠিকমতো আর কি ঘুণের জন্য যে ওষুধ সেগুলো ব্যবহার করতে হয়, বর্ষাকালে কাঠ বেড়ে যায়, এসব অনেক সমস্যা হচ্ছে। তাই আগেকার দিনের ঐতিহ্য যেটা ছিল, যে জানলা দরজা মানেই কাঠের, এখন কি সেটা হচ্ছে? আর কাঠ তো এখন পাওয়াও যাচ্ছে না, কারণ গাছ কাটা বারণ, হ্যাঁ, সেগুলো ঠিক নয়। তার জন্য কিন্তু এখন অনেক কিছু নতুনত্ব বেরোচ্ছে। কারণ কি? কারণ মানুষ না এত বেশি এখন মেনটেন করতে পারছে না, ঠিক আছে? এইবার ওর যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা কিন্তু কাঠের, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, সত্যিই তো এই ড্রেসিং টেবিলটা ওই ঘরটাতে মানাচ্ছে না। কারণ কি? প্লাইয়ের খাট, ঠিক আছে, আর তারপরে একটা মানে প্লাইয়ের তোমার শোকেস, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে একটা প্লাস্টিকের ওই বই রাখার সেলফ, ঠিক আছে, তার মধ্যে এরকম একটা মানে সানফ্লাওয়ারের কী যেন বলে আলমারি, এদিকে একটা সোফা, ওখানে ওই খাট মানে কাঠের এটা মানে ড্রেসিং টেবিলটা একদম মানাচ্ছিল না। এবার আমি জানি না, ও দেখালো যে ওর খাটের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। আমি জানি না ওই কনসেপ্টেই কি ও ওই লাল এই সাদা কালোটা নিয়ে এসেছে, জানি না। তো সেক্ষেত্রে সত্যিই তো ওর খাটটা প্লাইয়ের, তার সঙ্গে ওই ড্রেসিং টেবিলটা তো মানাচ্ছিল না। না, ড্রেসিং টেবিলটা উন্নত, ড্রেসিং টেবিলটা কাঠের মানে তার একটা ঐতিহ্য আছে, কিন্তু ওইখানে ওই জিনিসটা একদমই মানাচ্ছে না। এবার ম্যান্ডির ঘরে এত প্রবলেম দেখতে লাগে কেন জানো? কারণ ম্যান্ডির ঘর সাইজে ছোট আর জিনিসপত্র প্রচুর, ঠিক আছে? আর সবসময় জানবে যে একটু খোলামেলা যদি ঘর হয় তাহলে বেশি ভালো লাগে। মানে তুমি অঢেল জিনিসপত্র দিয়ে ভর্তি করে দিয়েছো, অথচ তোমার ঘরে হাঁটা চলার প্লেস নেই, তাহলে খুব অসুবিধা, ঠিক আছে? আর আগেকার দিনে আসবাবপত্র বেশি বেশি কেনার ঝোঁকটা ছিল, কিন্তু এখন মানুষ ভীষণ সিম্পল জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। তার জন্য কি করছে, একটা বেডরুমে কি করছে, একটা খাট, দুটো হয়তো সাইড টেবিল, আর একটা হয়তো তোমার হচ্ছে ওয়ার্ড্রব রাখছে, তার বেশি কিছু রাখছেই না। ওয়ার্ড্রবের মধ্যেই ড্রেসিং টেবিল আলনার ব্যবস্থাগুলো করে দিচ্ছে। এটা এখন হয়েছে এবং দেখতে খুব সোবার লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য একটু জায়গা লাগবে, কারণ এত যে জিনিসপত্র, তার মধ্যে তো অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তাহলে একটা ঘর যদি অত সিম্পলভাবে সাজানো হয়, তাহলে আর বাদবাকি জিনিসগুলো কোথায় রাখবে? এর জন্য সম্ভব হচ্ছে না। তাহলে সব ওকে বেচে দিতে হয়, তাই না? জিনিসপত্র বেচে দিতে হয়। এবার যদি জিনিসপত্র বেচে দেয়, তার মধ্যে যে ওদের জিনিসপত্রগুলো আছে সেগুলো কোথায় রাখবে? সেটা একটা সমস্যা। এই সমস্যাটা আমার সাথেও হয়, কারণ আমি ঘরের মধ্যে বেশি জিনিসপত্র হয়ে গেছে। আমার ঘরটা তুলনামূলক ওদের থেকে বড়, তার জন্য হয়তো অতটা অসুবিধা হয় না হাঁটাচলা করবার জন্য। কিন্তু আমার এক এক সময় মনে হয় যেন ঘরে আমরার থেকে আমাদের জিনিসপত্র বেশি হয়ে গেছে, এটা আমার মনে হয় মাঝে মধ্যে, ঠিক আছে? তো এবারে শুধু একটা যদি কাঠের খাট হয়, তাহলে এই কাঠের বলছি, শুধু একটা কাঠের ড্রেসিং টেবিল হয়, আর সব যদি প্লাইয়ের প্লাস্টিকের হয়, তো সেখানে কাঠের মর্যাদাটা কি থাকবে? থাকবে না। তার জন্য ও যে ড্রেসিং টেবিলটা এনেছে ভালো করেছে। এইবার যদি তোমরা তুলনা করো যে কাঠের সঙ্গে ওটার, কখনো তুলনা হয় না। প্লাইয়ের জিনিস প্লাইয়ের জিনিস, কাঠের জিনিস কাঠের জিনিস। কিন্তু এখন যত ইন্টেরিয়ার ডিজাইন হচ্ছে, তাতে কাঠগুলো বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তো এই প্লাইয়ের উপরেই কাজ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মডেল চেঞ্জ, বারবার মডেল চেঞ্জ হচ্ছে। এখন এই ঐতিহ্যবাহী ব্যাপারগুলো খুব কম হয়ে গেছে, বনে দিয়ে আনার ব্যাপারগুলো খুব কম হয়ে গেছে। এখন লোক কীরকম ইউজ করছে, আমি একটা জিনিস করলাম, ইন্টেরিয়ার করলাম, 10 বছর টিকলো মানে এনাফ, আবার পাল্টে দিয়ে নতুন করে ইন্টেরিয়ার করলাম, এরকম প্রচুর ঘর দেখছি। এই যে আমি প্রিয়াঙ্কার ভিডিও দেখি, তো প্রিয়াঙ্কার ভাইয়ের রিসেন্টলি বিয়ে হবে, তো সরি প্রিয়াঙ্কা না রিয়াঙ্কা,
তো ওর মাদের ঘরটা কিছুদিন আগে সুন্দর করে সাজিয়েছিল, আগেরগুলো সব পাল্টে হোয়াইটের উপর করেছিল। এবার দেখলাম ওর ভাইয়ের ঘরটাও সাজিয়েছে, ফুল ইন্টেরিয়ার করিয়েছে, আগে যেরকম ছিল তার অন্য লুক করেছে। তাহলে বুঝতে পারছো এখন কিন্তু ওই ব্যাপার নেই যে আজকের আমি করেছি মানে আমি সারা জীবন ধরে সেটাই নিয়ে চলবো। যাদের পয়সা কড়ি আছে তারা সেগুলোকে আবার পাল্টে চেঞ্জ করে আবার কিছুদিন পর নিউ লুক করে, ঠিক আছে? তাই এখন ওই টেকসই বনে দিয়ে আনা সেইভাবে চলা এরম হয় না। মানুষ এখন যে লাইফস্টাইল লিড করছে 10 বছর মানে এনাফ, সব কিছু জিনিস 10 বছর মানে অনেক হয়ে গেছে, তারপর আবার পাল্টানোর চেষ্টা, সে বাড়ির সমস্ত কিছু জিনিসের কথাই বলছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওই কাঠের ওই শোকেসটা ভালো হলেও ওইখানে মানাচ্ছিল না, তার জন্য ও ড্রেসিং টেবিলটা নিয়েছে, বেশ করেছে। এবং সেটা যখন দেখছি খাটের সঙ্গে কালারে ম্যাচ হয়ে গেছে তাহলে ভালোই লাগছে। এইবার ওইখানে যে শোকেসের কথা সেটা আমি আগেও বলেছিলাম, শোকেসের ওই যেখানটায় লাল আছে সেই জায়গাগুলো ব্ল্যাক করে দিলে অনেকটা ওর সঙ্গে ঠিক হয়ে যাবে, তাহলে সবই হোয়াইট আর ব্ল্যাকের উপর হলো। এইবার ওইখানে যে বই পড়ার জায়গাটা ওইটা পাল্টাতে হবে, কারণ ওটা এতটাই আবার লালটা প্রমিনেন্ট হয়ে গেছে, তো ওটা ভালো লাগছে না। ও বলছে কোথায় একটা হোয়াইট ব্ল্যাকের উপরে কি দেখেছে সেটা রাখবে, সেটা রাখলে বরং ভালো হবে, কারণ ওইটা ওখানে মানাচ্ছে না, ওই লাল ব্যাপারটা অন্য কোথাও ওকে রাখতে হবে, ঠিক আছে? ওইটা ওখান থেকে চেঞ্জ করতে হবে। এইবার যেটা হয়েছে ওর খাটের পাশে একদমই হাঁটাচলা করার জায়গা নেই, যার জন্য মনে হচ্ছে অনেক মানে কি বলবো ঘরটার মধ্যে মানে হাঁটা চলার জায়গা নেই, আর জিনিসপত্র ভর্তি করেছে, এদিকে আলমারি, এদিকে হচ্ছে তোমার সোফা রেখেছে, এবার ঘর একেবারে বাক্সবন্দি হয়ে গেছে। আর তার জন্যই মনে হচ্ছে দম বন্ধ করা পরিবেশ, তার মধ্যে বেশিরভাগ সময় ওর জানলাটা বন্ধ থাকে, খোলা থাকে না, তার মানে সেই গোডাউন ঘরের মতো করে ফেলেছে, এইটাই সমস্যা আর কিছু না। না হলে কিন্তু ওই প্লাইয়ের সঙ্গে যদি ম্যাচিং ফ্যাচিং সমস্ত জিনিস ধরো তাহলে কিন্তু অনেকটা ঠিকঠাক জায়গায় এসেছে। তবে ওই আলমারিটা যে ইয়েলো করেছে এইটা আমার একদম পছন্দ হয়নি, মানে ওটা ভালো লাগছে না তা না, যে ইয়েলো আলমারিটা ভালো লাগছে না তা নয়, কিন্তু ওইটার সঙ্গে আবার ম্যাচিং হয়নি। ও যদি সাদা ব্ল্যাকের মধ্যেই কম্বিনেশন করছিল তাহলে ওর আলমারিটাও ওটা করা উচিত ছিল, তাই না? সেটা করেনি। তো যাই হোক, গোদরেজের আলমারি একটা লাল কালার ছিল, সেইটার কিচ্ছু মানে প্রবলেম হয়নি, তার মধ্যেও একটা সানফ্লাওয়ারের স্টিকার দিয়ে দিয়েছে। তো কিন্তু ওটা আমার মনে হয় যদি সত্যিই পাল্টানোর দরকার ছিল তাহলে ওইটাকে ব্ল্যাক হোয়াইটই করতে পারতো। এটা আগে থাকতে কনসেপ্টটা নিয়ে আসতে হবে যে আমার খাট যেরকম আছে সেইভাবেই আমি ড্রেসিং টেবিল, শোকেস এবং আলমারি সমস্ত কিছু পাল্টে দেবো, তবে তো ভালো লাগবে। আর তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, আল্টিমেটলি ওকে রঙটাকে লাইট করতে হবে, হালকা করতে হবে, সে ওয়ালপেপার দিয়ে করতে পারে, কিন্তু তবে গিয়ে ওর জিনিসগুলো খুলবে, না হলে না রঙটা এত বেশি ব্রাইট হয়ে গেছে যার জন্য ওই ঘরে আসবাবপত্রগুলো খুলছে না। এবার আমার ঘরে তোমরা দেখেছো এই যে খাটটায় আমি বসি, তোমরা দেখেছো এই খাটটা, এটা আমি বলেছিলাম আমার মায়ের খাট বিয়েতে পেয়েছিল, সেই খাটটা, এটার মধ্যে একটা বনে দিয়ে আনা আছে কাঠের সেগুন খাট, এটাতেও আছে, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করতে চাই না কোনো সময়, ঠিক আছে? তো এর সঙ্গে এবার যদি আমাকে কোনো থিম করতে হয় তো সব কিছু কাঠের জিনিসই রাখতে হবে। তো আমার ঘরে ড্রেসিং টেবিল, আলনা, তারপরে এই যে পিছনের এই যে একটা রয়েছে যেটার মধ্যে টিভি আগে থাকতো, এটা এই সমস্ত কিছুই কাঠের, যার জন্য জিনিসটা অনেকটা মানানসই হয়ে গেছে, অতটা খারাপ লাগে না। এইবার যেই খাটটা লোকে পাল্টাতে বলেছে সেটা হচ্ছে স্যান্ডির ঘরে রয়েছে, সেটা বক্স কাঠ, যেটা ম্যান্ডির বিয়ের আগের খাট, বিয়ের পরে ওর বাবা ওকে আবার রং করে দিয়েছিল। তো ওই খাটটা কিন্তু সত্যিই খুব ভালো আছে, আর ওই খাটটার বদলানোর কোনো ব্যাপার নেই ও বলেছে, কারণ ওটা বক্স কাঠ এবং বহু স্মৃতি ওর সঙ্গে জড়িত আছে এবং কাঠটার কিছু হয়নি। আমি মনে করি ওই খাটটা আবার সুন্দর করে পালিশ করে ওর পাশে যদি ড্রেসিং টেবিলটা রাখতো ওই ঘরে তাহলে বেশি ভালো হতো। এবার তোমরা বলতে পারো ওটা স্যান্ডি থাকে, স্যান্ডির সঙ্গে কি করে ওইটা যাবে? এখন স্যান্ডি থাকে কিন্তু ওটা তো বড় হলে ওর মেয়ের ঘর হবে, তাহলে আমার মনে হয় ওই ছোটো ঘরে যদিও কাঠের জিনিসপত্রগুলো করছে, মানে ওই যে র্যাক ফ্যাক করবে বলেছে, জানি না কবে করবে কি করবে, তো ওইখানে যদি ও ওই ড্রেসিং টেবিল খাটগুলো রাখতো যেখানে সবই কাঠের জিনিসগুলো, তাহলে দেখতে বেশি ভালো লাগতো। আর সেই ঘরটা ওর মেয়েকে দিয়ে দিত, সেটা ওর মেয়েকে দিত, বড় ঘরে ওরা থাকতো, ছোট ঘরে মেয়েকে দিয়ে দিত, তাহলে জিনিসটার এত প্রবলেম হতো না। এইবার এই উপরে যে ড্রেসিং টেবিলটা তুলে দিচ্ছে সেটার সঙ্গে কি সম্পর্ক না, হচ্ছে উপরে যদি আর কি লোকজন আসে তার জন্য আর কি ওখানে বসে সাজাগোজার জন্য বলছে, কিন্তু উপরের ঘরে তো স্টিলের খাট, তার সঙ্গে ওই কাঠের খাটটা যাবে না, কাঠের ড্রেসিং টেবিলটা যাবে না, কাঠের ড্রেসিং টেবিলটা কাঠের খাটের সঙ্গে যাবে। তাহলে ও যদি ওই ড্রেসিং টেবিলটা আর ওর বাবার দেওয়া খাটটা এক জায়গায় রাখতো তাহলে বেশি ভালো লাগতো। এবার কথা হচ্ছে পরিস্থিতির ব্যাপার আছে, যেহেতু ওখানে
তোমার অন্য জিনিসপত্র ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ওইখানে আর ওটা রাখার জায়গা নেই। এবার আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ওদের সব থেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে ঘরগুলোর সাইজ খুব ছোট ছোট। ওর জন্য ওরা সেরমভাবে প্রাণবন্তভাবে খুলে সাজাতে পারছে না, আর জন্য অসুবিধা হচ্ছে। এইবার অনেকেই বলছো যে আদিক খেলা ম্যান্ডির, কারণ পয়সা তো ছিল না, হঠাৎ করে পয়সা দেখেছে তার জন্য করছে। একদমই ঠিক এই জায়গাটা, আমি মানি এটা, যে ওর তো রুচি হওয়ার কথাই নয়, কারণ ও অভাবের সাথে যুঝে এই জায়গায় এসছে। এবার এখন অনেক পয়সা ইনকাম করেছে, কিনতেই পারে, তার জন্য ওর যেটাই মনে হচ্ছে সেটাই কিনে ফেলছে। যে প্রপার ভাবে নিজে আগে হোমওয়ার্ক করতে হবে তারপরে কিনতে হবে, সেটাও করছে না, ঠিক আছে, যার জন্য আং বাং চাং হয়ে যাচ্ছে। আর তোমরা যেটা বলছো না, সেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। এই যে প্রপার ওয়েতে জিনিসপত্র চিন্তা করা, তারপরে সেই অনুযায়ী জিনিসপত্র কেনা খুব কঠিন, খুব কঠিন, ঠিক আছে। আমার ছেলে আমাকে সবসময় বলে যে তুমি তো ওয়েল প্ল্যান নয়, হঠাৎ করে কোনো ডিসিশন নাও আর সেটা করো, সেটা অনেক খারাপ। একটা জিনিস করতে গেলে 10 বছর আগে ভাবতে হবে, এত বড় একটা প্রজেক্ট নিয়ে নামলে 10 বছর আগে ভাবতে হবে। আমি বললাম তাহলে আমার দ্বারা কোনো দিনই কোনো কিছু করা হবে না। আমার যা কাজ সবই কিন্তু প্ল্যান করি, আমি অনেক দিন আগে প্ল্যান করি, কিন্তু সেটা সাময়িক, কিন্তু হঠাৎ করে আমি কাজ শুরু করে দিই, এটাই আমার নেচার, ঠিক আছে। কেউ ভাবছে না হয়তো এখন এটা করব, কিন্তু সেটা করে দিই। তুই যদি বলে এখন 10 বছর আগে প্ল্যান, বাবা, তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। 10 বছর ধরে আমি প্ল্যান করব, আমার মাথা এমনি খারাপ হয়ে যাবে। কারণ আমি যখন কোনো কিছু করি তখন এত প্ল্যানিং মাথার মধ্যে, আর এত দেখি, যার জন্য আমার মাথার যন্ত্রণা এমনিই করবে আর কি। যদি আমার মাথা যন্ত্রণাটা সেরকম একটা করে না, কিন্তু আমার ঘুম চলে যায়, আমার সারাক্ষণ ওটাই মাথার মধ্যে ঘোরে, রাত্রেবেলা শুলেও সেটা মাথার মধ্যে ঘোরে, সব কিছুতেই ঘোরে। তো সেই জন্যই বলছি যে প্রপার প্ল্যানিং করে যদি ও সব কিছু করে তাহলে ওটা অনেকটা ভালো হবে। তো ও সেটা তো করেনি, হট করে যেটা মনে হচ্ছে সেটা করছে, কারণ ওর মাথার মধ্যে এই কন্টেন্টটা এসেইছে পুজোর ব্যাপারটা নিয়ে। তো পুজোর সঙ্গে ঘরের মেকওভার, তাহলে এটা তো হট করে ডিসিশন নিয়েছে, তাই যেরকম পারছে সেরকম করছে। আর পয়সা আছে, মানে জিনিস কিনে নিতে পারছে, তার জন্য এরকম ভুলভাল হচ্ছে। তবে হ্যাঁ, মানুষ ভুল থেকেই শেখে। আজ থেকে আবার 10 বছর পর ম্যান্ডির চয়েস, ম্যান্ডির সাজানো, ম্যান্ডির এই মানে গড়গোছানো সব আবার আলাদা হয়ে যাবে। আর তার মধ্যে যদি ম্যান্ডি আবার নতুন করে কোনো জায়গায় ইনভেস্ট করে, মানে বাড়ি ঘর দরে ইনভেস্ট করে, তখন দেখবো সেখানে সুন্দর করে সাজিয়েছে। এখন ওর কাছে মনে হচ্ছে যে আমার আর কোনো অ্যাসেটের দরকার নেই, যে আমার আর বাড়ি ঘর ধরে, আমার দুটো বাড়ি আছে, এখানে একটা বাড়ি, ওখানে মন্দিরাবাহন বাড়ি, তাহলে আমার আর বাড়ির দরকার নেই। কিন্তু হতে তো পারে যখন ওর কাছে এক্সেসিভ পয়সা হয়ে যাবে, তখন ওর মনে হলো যে আর একটা নতুন করে অ্যাসেট করি, আর সেটা ফ্ল্যাট হতে পারে, বাংলো হতে পারে, তখন সেটাকে সুন্দর করে ইন্টিরিয়ার করে সাজিয়ে গুছিয়ে করবে। এখন তো থাকার ঘরে আবার করছে, তার জন্য একটু এরকম হচ্ছে। আর চয়েসটা ওর একটু প্রবলেমেটিক আছে, মানে ঠিক মতো ও চয়েস করতে পারে না, হুটহাট করে যে কোনো একটা জিনিস চয়েস করে ফেলে, যেটা মাথার মধ্যে ঘুরছে, লোকের কিছু দেখেছে, কোনো জিনিস ভালো লেগেছে সেটা করে ফেলে, আর তার জন্যই সমস্যা। তো যাই হোক, এখনও বলছে যে পর্দা হচ্ছে তোমার পাল্টানোর কথা, যে বলছে প্রতি সপ্তাহে সপ্তাহে তো পর্দা পাল্টানো যায় না, পর্দা হচ্ছে এখন এখানে হোয়াইট হলে মানাতো, কিন্তু সেটা তো প্রতি সপ্তাহে সপ্তাহে করা সম্ভব নয়। এখন পর্দাটা এমনভাবেই চয়েস করতে হয়, যে কোনো পর্দা এমনভাবে চয়েস করতে হয় যেন সেটা আমার ঘরের সঙ্গে ম্যাচিং হয়ে যায়। প্রথম দিকেই ম্যাচিং, মানে কালার ম্যাচিং বলছি না, মানে আইসুদিং হয়, তাহলে কিন্তু সমস্যা হয় না। না হলে প্রতি বছরই পর্দা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো সেখানে ম্যাচিং না করে কিনলে, হট করে একটা অন্য কালারে কিনলে তো ওরকম অড লুকিং হবে, যখন যেরকম সাজাচ্ছে তার উপর নির্ভর করে। তো ও যখন ইয়েলো আর সাদা কিনেছে পর্দাটা, সেটা হচ্ছে ওর ওই এর কালার দেখে, তোমার হচ্ছে আলমারি আর সোফার উপরে যে কভার পাতবে তার সঙ্গে ম্যাচ করে করেছে, আর এগুলো সাদা সাদা করেছে। তো যদি থিমটা সাদা হলুদ থাকতো তাহলে ওকে সমস্ত কিছুতে সাদা হলুদ ফোটাতে হতো। ওর যদি থিমটা ব্ল্যাক আর হোয়াইট থাকতো তাহলে ওকে সমস্ত কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হতো, তবে তো হতো। থিম অনুযায়ী করতে হয়, এখনকার দিনে এই কনসেপ্টটা খুব এসেছে। ইন্টেরিয়ারের মধ্যে দেখবে থিম, এই ঘরের থিম এই, ওই ঘরের থিম ওই, সেইভাবে করে, তবে ভালো লাগে। তো সেই হিসেবে ওকে তাই করতে হতো, কিন্তু সেটাও করেনি। যাই হোক, এখন যেটা এসেছে সেটার মধ্যে যেটুকুনি সাজাচ্ছে সেটুকুনি অনেক, এর বাইরে আর কি বলা যাবে, ঠিক আছে। সবার যদি রুচিবোধ সমান হতো, সবাই যদি একই রকম হতো, তাহলে তার কিছু বলার নেই। তো এটুকুই বলার ছিল। মাথা যন্ত্রণার জন্য অবশ্যই ডাক্তার দেখানো উচিত, আমার মনে হয় ডাক্তার দেখিয়ে ব্যাপারটাকে ডিসকাস করা উচিত, কারণ মাথা যন্ত্রণা থেকে অনেক কিছু প্রবলেম হতে পারে সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছে, কি করব না, এর জন্য অনেক সময় মাথায়
পেন হতে পারে। আর ওই বললাম গ্যাস থেকেও, মাইগ্রেন থেকেও ব্যথা হতে পারে। কিসের জন্য হচ্ছে? চোখের প্রেশারে হতে পারে, চোখের মানে পাওয়ার বেড়েছে হতে পারে। এবার সেটা দেখিয়ে নিয়েই চলা ভালো। ম্যান্ডু নিজের প্রতি খুব একটা কনসাস নয়। নিজের শরীর, নিজের রোগ, নিজের ব্যাপারে কনসাস নয়। ঠিক আছে? অন্যের প্রতি কনসাস, নিজে কনসাস না। নিজের সমস্ত কিছুই উড়িয়ে দেয়। তো দেখা যাক, এইবার ও নিজের প্রতি কনসাস হওয়া উচিত। যদি ও ফ্যামিলিকে ভালোবাসে তাহলে তো ওকে নিজেকে কনসাস হতে হবে, তাই না? এটুকুই বলার ছিল।